ওয়ার্ল্ড হিয়ারিং ডে। বর্তমান সময়ে একটি সমস্যা মাথাচাড়া দিয়ে উঠছে, তা হলো শ্রবণ শক্তি কমে যাওয়ার সমস্যা। একটা বয়সের পর শ্রবণ শক্তি কমে যাওয়া স্বাভাবিক, তবে সেই বয়সের আগেই এবং সময়ের আগেই যদি শ্রবণ শক্তি কমতে শুরু করে তখন সেটা কিন্তু মোটেই স্বাভাবিক লক্ষণ নয়, চিকিৎসকেরা তাই বলে থাকেন। এবং আজকে আমরা আলোচনা করব সেই সমস্ত বিষয় নিয়ে। আমি রয়েছি নিওটিয়া গেটওয়েলে এবং আমার সঙ্গে এখানে উপস্থিত রয়েছেন চিকিৎসকেরা, তাদের সঙ্গে আমি কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক ডক্টর এবি বোস, তিনি নিওটিয়া গেটওয়েলে রয়েছেন। তিনি কনসালটেন্ট সার্জন এবং হেড অ্যান্ড নেক সার্জারি স্পেশালিস্ট। আজকের দিনে আমরা তার সঙ্গে কথা বলবো এবং প্রথমেই আমি যে প্রশ্নটা করতে চাইবো যে শ্রবণ শক্তি কমে যাওয়ার এই যে সমস্যাটা, এখনও অনেকেই হয়তো জানে না যে এই সমস্যাগুলো আসলে কতটা মাথাচাড়া দিয়ে উঠেছে এবং কিভাবে এর সূত্রপাত বা উৎপত্তি হচ্ছে। তবে তার আগে আপনার সঙ্গে আরও যারা রয়েছেন তাদের সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। নমস্কার, আমার নাম ডক্টর আনন্দব্রত বোস। আমার সাথে রয়েছে মিস্টার নাগমণি কুমার, উনি হচ্ছেন আমার অডিওলজি অ্যান্ড স্পিচ থেরাপিস্ট অ্যাডাল্টদের। আর তার পাশে রয়েছে দেবশ্রী। দেবশ্রী হচ্ছে পিডিয়াট্রিক হিয়ারিং অ্যাসেসমেন্ট এবং স্পিচ থেরাপি এবং আমার ককলিয়ার ইমপ্লান্ট প্রোগ্রামের যে নোডাল পারসন, সে হচ্ছে দেবশ্রী। আজকে যেটা নিয়ে কথা বলার দরকার সেটা হচ্ছে যে ওয়ার্ল্ড হেলথ তে যে থিমটা, সেটা হচ্ছে যে মানুষের মধ্যে অনেক সোশ্যাল স্টিগমা আছে, অনেক ভুল ধারণা আছে কানের শ্রবণ শক্তি বা তার চিকিৎসা নিয়ে, এবং সেই ভুলগুলোকে আমরা যাতে সংশোধন করার চেষ্টা করি সামাজিকভাবে, সেইটার একটা পর্যায় হচ্ছে এইটা। যেমন ধরুন, আমি কিছু সমস্যা যেগুলো দেখা যায় বলছি। অনেক সময় দেখা যায় যে বাচ্চা শুনছে কি শুনছে না এটা নিয়ে একটা সন্দেহ, এবং বাচ্চা হয়তো 1 বছর 1.5 বছর বয়স হয়ে গেছে, ধারণা অনেকেরই না সময়ের সাথে অপেক্ষা করলে বাচ্চা কথা বলবে। এটা কিন্তু একদম সম্পূর্ণ ভুল ধারণা। সেই বাচ্চাকে তৎক্ষণাৎ কোনো ভালো সংস্থায় নিয়ে গিয়ে ভালো করে হিয়ারিং টেস্ট করে দেখা দরকার যে বাচ্চা শুনছে কি শুনছে না। আরও অনেক কারণ আছে যেগুলোর জন্য বাচ্চার কথা এত হয় না, তার মধ্যে আজকালকার দিনের অটিজম ইজ অলসো ইম্পর্টেন্ট। কিন্তু আমরা যেটা ঠিক করতে পারি সেটা হচ্ছে, যদি হিয়ারিং লস থাকে সেই বাচ্চা কিন্তু কথা বলবে না। সেই বাচ্চা যাতে স্বাভাবিকভাবে বড় হয়, সেই বাচ্চার হিয়ারিং এড, অথবা যদি সে একদম বধির হয় সেই বাচ্চার কিন্তু ককলিয়ার ইমপ্লান্ট করলে তাকে আবার আমাদের হিয়ারিংয়ের দুনিয়ায় ফিরে আসা যায়। তো এখানে সকলেরই মনে হবে, তাহলে জন্মের সময় কি টেস্ট করা যায় না? নিশ্চয়ই যায়। এ সম্বন্ধে আমি দেবশ্রীকে বলবো একটু জন্মের সময় যে নবজাত শিশুদের আমরা কিভাবে টেস্ট করে বুঝতে পারি এবং সেই সম্বন্ধে ও একটু আলোকপাত করুন। আমরা লাস্ট 2 বছর ধরে নিউটিয়া গেটওয়েল হসপিটালে এই টেস্টটা করে যাচ্ছি। আফটার ডেলিভারি 48 আওয়ার্সের মধ্যে টেস্টটা করা হয়। টেস্টটার নাম হচ্ছে অটো অ্যাকাস্টিক এমিশনস বা ওই টেস্ট। টেস্টটা করতে জাস্ট 5 থেকে 10 মিনিট সময় লাগে। প্রতিটা এটাতে বোঝা যায় যে বাচ্চাটা পাস না রেফার। যদি পাস হয়ে যায় তাহলে উই নো দ্যাট দ্য চাইল্ড ইজ হিয়ারিং। আর যদি রেফার হয় তাহলে আমরা বাচ্চাকে আবার 15 দিনের থেকে 1 মাসের মাথায় টেস্ট করি। আর সেই টেস্টেও যদি রেফার আসে দেন উই টেক দ্য চাইল্ড ফর ডিটেল ডায়াগনস্টিক অ্যাসেসমেন্ট। স্যার, আপনারা বলছেন যে প্রথমেই চিকিৎসাটা শুরু করা উচিত যদি মনে হয় অসুবিধা রয়েছে, মানে প্যারেন্টস যদি বুঝতে পারে। কিন্তু এখনোই মানে এই বিষয়টা একটা সচেতনতার প্রয়োজন রয়েছে। অনেকেই তো এটাকে ইগনোর করে থাকে যে বাচ্চা কথা বলছে না, হয়তো বলবে। মানে এই জিনিসটার জন্য কি কোনো রকম সচেতনতামূলক কোনো রকম প্রোগ্রাম, এই সমস্ত কোনো কিছুর প্রয়োজন রয়েছে বা কী প্রয়োজন রয়েছে তার জন্য? এর জন্যে রেগুলার সচেতনতার প্রোগ্রামের প্রয়োজন। সমস্যাটা হচ্ছে, বাচ্চা যদি না শুনে, বাচ্চার সেই ব্রেন ডেভেলপমেন্ট বা ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট জিনিসটা হয় না, এবং এইটা যদি খুব দেরি হয়ে যায় তাহলে আর তাকে ককলিয়ার ইমপ্লান্ট করেও লাভ হয় না। এই ককলিয়ার ইমপ্লান্ট যদি
বাচ্চাদের করতে হয়, যে বাচ্চা শোনে না, যাতে সে আবার কথা বলতে পারে এবং সে যাতে আমাদের নর্মাল লাইফের মধ্যে ফিরে আসতে পারে, তার জন্যে আমরা চেষ্টা করছি এখন যে অ্যাটলিস্ট 1 থেকে 2 বছরের মধ্যে ইমপ্লান্ট করা। কারণ 5 বছরের পরে আর খুব একটা লাভটা কমে যায়। একেবারে হিয়ারিং লস হয়ে যায় তার হিয়ারিং লসটা যদি তারপরে হয়, তার পরে অ্যাওয়ারনেস অফ সাউন্ড হয়তো তার অপারেশনের পরে হবে, তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভালো হয় না। তাই আমাদের চেষ্টা হচ্ছে ক্যাচ দেম আর্লি অ্যান্ড ট্রিট দেম আর্লি, এবং সেই জন্যেই নবজাত শিশু শুনছে কি শুনছে না এটা টেস্ট করা খুব দরকার। এবং গভর্নমেন্টও এটা নিয়ে লেগে পড়েছেন, এবং গভর্নমেন্টের বোধহয় সব হসপিটালেই, এবার গভর্নমেন্ট হসপিটালেও ওই বিফোর ডিসচার্জ বাচ্চাদের সেটা বোধহয় শুরু হয়ে যাবে। তাতে কি হবে, তাদের ডিটেকশন হবে। প্রথম তো ডিটেকশন, আমাদের এতদিন ডিটেকশনই হয় না, ডিটেকশন তারপরে হওয়ার পরে তার ইন্টারভেনশন। এবং এই ইন্টারভেনশন সম্বন্ধেও লোকের ভুল ধারণা থাকে যে বাচ্চা শোনে না সে বাচ্চা কোনোদিন কথা বলবে না, সুতরাং সে বাচ্চার যদি অপারেশন করা হয় তাহলেও কিছু হবে না। না, তাকে যদি আমরা ঠিক বয়সে ককলিয়ার ইমপ্লান্ট করতে পারি, সেই বাচ্চা কিন্তু 2-3 বছরের মধ্যে তার নর্মাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপ করে। এবং এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা তাদের তাড়াতাড়ি ডিটেক্ট করি, এটা ভুল হয়ে যায়। এবার একটু এক পর্যায়ে আসি, এবার ছেলেমেয়েরা বড় হলো। অনেক সময় আমি দেখেছি যে ছেলে বা মেয়ে সে শুনতে পায় না, তার স্কুলে পারফরমেন্স ভালো হচ্ছে না, সে আইসোলেটেড হয়ে যাচ্ছে, সে কিন্তু কম শোনে, কিন্তু তার বাবা মার ভুল ধারণা সেই বাচ্চাকে হিয়ারিং এড দিলে সেই বাচ্চার বোধহয় ক্ষতি হয়ে যাবে, বা বাচ্চার যে একটা ডেফিসিট আছে বা সেই উইকনেস আছে সেইটা প্রকাশ পেয়ে যাবে, সেই জন্যে তারা এদেরকে শ্রবণের দুনিয়া থেকে দূরে রাখতে চায়। কিন্তু এটা ভীষণ হানিকারক। সেই বাচ্চাদের হিয়ারিং এড দিলে তাদের পারফরমেন্স ইন স্কুল এবং লাইফে অনেক বদলে যায়। তাই হিয়ারিং এড সম্বন্ধে খুব ভুল ধারণা। আমি হিয়ারিং এড কী ধরনের জিনিস, কিরম টেকনোলজি ব্যবহার চেঞ্জ হয়েছে, কিভাবে হিয়ারিং এড হেল্পফুল এবং এটা যে হার্মফুল নয়, সে সম্বন্ধে বাচ্চাদের হিয়ারিং এড সম্বন্ধে আমি দেবশ্রীকে বলতে বলবো, আর নাগমণিকে আমি অনুরোধ করব যে ও অ্যাডাল্টদের হিয়ারিং এড দিলে কি ডিফারেন্স আনা যায় সেটা বলুন। স্যার যেটা বললেন, রিসেন্টলি একটা ছেলে এসেছিল, ক্লাস 5-এ পড়ে। সে হয়তো ছোটোবেলার থেকেই শুনতে পেত না, কিন্তু কোনোভাবে ম্যানেজ করছিল। কিন্তু এই রিসেন্টলি আমরা টেস্ট করে ধরতে পাই যে ছেলেটার একদিকে প্রায় অনেকটাই লস, প্রায় মডারেটলি লস আছে, আর একদিকে নর্মাল। তো এটা স্কুলে অনেক কমপ্লেন্টস হচ্ছিল বলেই পেরেন্টস এসেছিল। যখন স্যারের সাথে দেখা হলো, স্যার বললেন, টেস্ট করালো, পরে আমি সব ডায়াগনোসিস করার পরে যখন কথা বলি পেরেন্টসদের সাথে, জানতে পাই যে তারা ছোটোবেলার থেকেই জানতেন যে হিয়ারিং লস একটা আছে। কিন্তু ওই স্যার যে বললেন যে হিয়ারিং এড দিলে হয়তো বাচ্চাকে আইসোলেট করে দেওয়া হবে, একসাথে ইন্টিগ্রেটেড করা যাবে না, তাই জন্য তারা হিয়ারিং এডটা নিচ্ছিলেন না। তো আমরা তাকে হিয়ারিং এড দিয়ে ফিট করে এখন শি ইজ হ্যাপিলি মুভিং। আমি বলবো রাগনি স্যার আর একটু কিছু বলবো। नहीं, बड़ों लोग मध्य हाँ, बड़ा में जो है हेयरिंग लॉस होता है, उसमें डिफरेंट टाइप का लॉस होता है। एक होता है लाइक कंडक्टिव हेयरिंग लॉस, एक होता है मिक्स्ड हेयरिंग लॉस, एक होता है सेंसर न्यूरल हेयरिंग लॉस। तो हम लोग फर्स्ट डॉक्टर साहब देखते हैं, उसके बाद वो टेस्ट होता है। टेस्ट करके हम लोग को देखना पड़ता है क्या लॉस है। तो बाई जिसका कंडक्टिव लॉस, जिसका लाइक पर्दा फटा हुआ है, तो उसमें हम लोग टेस्ट करके देखते हैं उसका नर्व कैसा है। अगर नर्व ठीक है, हेयरिंग लॉस कितना है, तो वो उसमें ऑपरेट करके उसको ठीक कर सकते हैं। और यदि उसमें सेंसरी न्यूरल लॉस होता है, जिसका कान का नर्व कमजोर है, तो उसमें अभी मशीन, कान का जो मशीन होता है हेयरिंग एड, तो कान का अंदर का भी हेयरिंग एड होता है, कान का पीछे का भी हेयरिंग एड होता है। तो जो लाइक बच्चे लोग को देखना पड़ता है कि कितना लॉस है। लॉस के हिसाब से अब छोटा जो CIC हेयरिंग एड होता है वो ज़्यादा लॉस में, परफॉर्म लॉस में नहीं काम करता है, वो मॉडरेटली सीवियर तक या सीवियर तक कवर करता है। और कान का पीछे जो होता है वो सीवियर टू परफॉर्म तक कवर करता है।
और प्रॉपर से फिट करना पड़ता है मोल्ड के साथ। अभी डिजिटल टेक्नोलॉजी वगैरह आ गया है, तो अभी जितना लॉस होता है उस हिसाब से उसमें प्रोग्राम करके लगाया जाता है, जिसमें लाइक नॉइज लेवल ज़्यादा है तो उसको कट ऑफ करना पड़ता है। और अभी आजकल जितना डिजिटल डिजिटल एरिया लाइक टीवी से कनेक्टेड हो जाता है, कंप्यूटर से कनेक्ट हो जाता है, मोबाइल से कनेक्ट हो जाता है, ठीक है। और मिक्स्ड लॉस जो होता है उसमें क्या होता है, नर्व भी कमज़ोर है और कान का पर्दा फटा हुआ है, या कान का आजकल जो स्टेपिस होता है कान का तीसरा हड्डी भी कितना का फिक्स हो जाता है, तो उसको भी ऑपरेशन करके ठीक कर सकते हैं। और अगर वो ऑपरेशन नहीं कराना चाहेंगे तो मशीन भी लगा सकते हैं। তো অনেক সময় তো দেখা যায় যে হয়তো কেউ যখন ছোট ছিল তখন হয়তো ঠিকঠাকই শুনতে পাচ্ছিল, কিন্তু বড় হয়ে অনেক সময় শ্রবণ ক্ষমতাটা কমে যাচ্ছে। কারণ অনেকেই বলে থাকেন যে হেডফোন ইউজ করা বা অনেক স্পিকারে অনেক সাউন্ডে গান শোনা এই সমস্ত কারণেও কি শ্রবণ শক্তি কমে যায়? হ্যাঁ, আমরা নিজেরা নিজেদের কানের সর্বনাশ করার জন্যে দায়ী। ডাব্লিউএইচও বলে যে 110 বা 120 ডিবি যেখানে আপনার নয়েজ লেভেল, সেখানে 4 সেকেন্ডের বেশি না থাকতে, সেই জায়গা অনেক সময় দেখবেন যে ছোট ঘরের মধ্যে প্রচণ্ড লাউড স্পিকার বা স্পিকারের সামনে দাঁড়িয়ে প্রচণ্ড লাউড নয়েজে লোকেরা ঘন্টার পর ঘন্টা আছে। এতে যে ক্ষতিটা হয় সেটা তৎক্ষণাৎ প্রকাশ পায় না, কিন্তু বয়সের সাথে দেখা যায় যে তাদের নার্ভ কমজোরি হয়ে গেছে। এই যেমন আরেকটি ঘটনা হচ্ছে, এখন তো প্রচুর চারিদিকে বাড়ি হচ্ছে, মার্বেল কাটিংয়ে, এই মিস্ত্রিদের কেউ কখনো অ্যাডভাইস দেন না যে আপনারা কিন্তু এই আওয়াজের থেকে নিজেদের বাঁচান। তার সয়ে গেছে, সে ওখানে কাজ করতে করতে এই অত আওয়াজটায় সে কাজ করতে পারে, তার কোনো অসুবিধা নেই। কিন্তু যখন তার কর্মক্ষমতা চলে যায় তখন সে হঠাৎ বুঝতে পারে যে তার কানে আওয়াজ হচ্ছে, সে কানে শুনতে পাচ্ছে না, এবং সেটাই হচ্ছে নয়েজ ইনডিউসড পলিউশনের হিয়ারিং লস। তাই যদি আপনি নয়েজি এনভায়রনমেন্টে কাজ করেন তাহলে আপনি ইয়ার প্রোটেক্টর ডিভাইস ব্যবহার করতে হবে। যদি আপনি পার্সোনাল স্টিরিও সিস্টেম শোনেন, সেফ লেভেল অফ সাউন্ড যেটা ইনবিল্ট আছে, মোবাইল ফোনেও আছে, সেই সেফ লেভেল অফ সাউন্ড শুনুন এবং প্রলং পিরিয়ড শুনবেন না। হেলদি ইয়ারের জন্যে হেলদি হিয়ারিং হ্যাবিটস ইজ ভেরি মাচ এসেনশিয়াল। সেক্ষেত্রে যাদের শ্রবণ শক্তি কমে যাচ্ছে ইয়াং এজে, তো তাদের জন্য কোনো রকম ট্রিটমেন্ট রয়েছে? দের ইজ নো মেডিকেল ট্রিটমেন্ট যেটার দ্বারা কানের যে নার্ভ কমজোরি হয় সেটা ঠিক করা যায়। অ্যাকচুয়ালি কানের বেশিরভাগ হিয়ারিং লসই সার্জিক্যালি ট্রিটেড। যেমন ধরুন ছোটোবেলায় যদি বাচ্চাদের না শোনে এবং তার দেখা যায় টেস্ট করে যে তার কানে কম শুনছে এবং সেটা কানের পর্দার পেছনে ফ্লুইড অনেক জমে আছে বলে, সেক্ষেত্রে তাদের প্রাথমিকভাবে ওষুধ দেওয়া হয়, কিছুটা আপনা থেকেও চলে যায়। কিন্তু সেটা যদি না যায় তখন তাদের ক্ষেত্রে অপারেশন করলে তাদের হিয়ারিং ফিরে আসে। তারপর হচ্ছে কানের যাদের ফুটো থাকে বা কান দিয়ে জল পড়ে তাদের ক্ষেত্রেও অপারেশন করে কানের পর্দা তৈরি করে দিলে তাদের আবার শ্রবণ শক্তি ফিরে আসে। যাদের কানের কন্ডাক্টিভ মেকানিজম, মানে তো আমরা কানে যখন আওয়াজটা আসে পর্দা নড়ে, ভেতরে হাড়গুলো নড়ে, তারপরে তো ভেতরের জলটা নড়ে, তারপর আমরা শ্রবণ শক্তিটা আমরা বুঝতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আপনার হাড়েও ড্যামেজ থাকে বা হাড় যদি ফিক্স থাকে সেটাকেও অপারেশন করে ঠিক থাকে। এবার থার্ড পার্টে যখন কানের ককলিয়া, যেখানটায় কানের ওই ওয়েভটা তৈরি হয়, সেটাও যদি নষ্ট হয়, আগে আমরা ওইটা নষ্ট হলে কিছু করতে পারতাম না শুধু হিয়ারিং এড দেয়া ছাড়া। এখন যাদের সেইটাও কমপ্লিটলি নষ্ট হয়ে গেছে, ধরুন অটোইমিউন রোগ বা ধরুন এই টিবির চিকিৎসায় হয়ে গেল বা কারুর মেনিনজাইটিস হলো, এদের ক্ষেত্রেও আমরা ওই সব পেশেন্টদের যাতে তারা আওয়াজ শুনতে পায় তাদের ক্ষেত্রে ককলিয়ার ইমপ্লান্ট করতে পারি, এবং ককলিয়ার ইমপ্লান্ট করলে তাদের হিয়ারিং দুনিয়ার সাথে আবার যোগাযোগ শুরু হয়ে যায়। তো এইটাই লোকের জানা দরকার যে কানে শ্রবণ শক্তির চিকিৎসা আছে, না করলে কান আরও খারাপ হয়ে যায়। তো আপনি নয়েজ পলিউশন থেকে নিজে না বাড়ালে কান খারাপ হবে।
যদি আপনার কানের পর্দায় ফুটো থাকে, বারবার ইনফেকশন থেকে আপনার কান খারাপ হবে। যদি আপনি অটোস্ক্লেরোসিস পেশেন্টের প্রাথমিকভাবেই যদি না করেন, তাহলে আপনার কর্মজীবনে আপনি শুনতে পাবেন না এবং তাতে আপনার অসুবিধা হবে। এবং যদি আপনার ককলিয়াও ড্যামেজড হয়ে যায়, অসুখের কারণে হোক বা বার্ধক্যের জন্য হোক, এবং যেখানে আপনার হিয়ারিং এড কাজ করছে না সেখানেও চিকিৎসা আছে, সেখানে ককলিয়ার ইমপ্লান্ট করলে আপনি শুনতে পাবেন। বাচ্চাদের ক্ষেত্রে হোক বা বড়দের ক্ষেত্রে এই যে ট্রিটমেন্টগুলো যে থাকে সেগুলো আমাদের পশ্চিমবঙ্গে সব জায়গাতে মানে সুন্দরভাবে সম্ভব হচ্ছে? সারা পশ্চিমবঙ্গের কথা তো আমি বলতে পারবো না, তবে আমাদের নর্থ বেঙ্গলে আমার ডিপার্টমেন্টের সমস্ত রকমের মানে চিকিৎসা ব্যবস্থা কানের শ্রবণের জন্য আছে। তো আমাদের যারা দর্শকরা রয়েছেন তারা এখনো পর্যন্ত, আমি জানি যে এই বিষয়টা নিয়ে কিন্তু এখনো অনেকে অ্যাওয়্যার না, তো মনে হয় যেটা, কারণ এই বিষয়টা নিয়ে খুব একটা বেশি কিন্তু কাউকে কথা বলতে শোনা যায় না। তো সেই ক্ষেত্রে কী কী জিনিস করলে পরে মানুষের কাছে এই জিনিসগুলো আরও বেশি করে পৌঁছে যেতে পারে, সেটা একটু অ্যাডভাইস যদি সকলকে দেন তো সেক্ষেত্রে সকলের সুবিধা হবে, এবং কী করা প্রয়োজন আরও একবার আমাদের দর্শকদের একটু জানান। প্রথম কথা হচ্ছে কানকে অবহেলা করবেন না। একটা ভুল ধারণা আছে যে কান সারাক্ষণ পরিষ্কার করতে হয়, দরকার নেই। কান সেলফ ক্লেনজিং, কান পরিষ্কার করার দরকার নেই। আপনারা নিজেদের কানের যত্ন নিন। মানে কানে যদি খুব মানে কানের যদি অসুখ বিসুখ হয়, যেমন কান দিয়ে জল পড়া, কানে না শোনা বা কানে ব্যথা, তাহলে তৎক্ষণাৎ ডাক্তার দেখান। কারণ কানকে কেয়ার নিলে ওটাও একটা আপনার স্পেশাল সেন্স, যেটাকে যত্ন নিলে সেটা ঠিক থাকে। আর ওটাকে অবহেলা করবেন না, যে কানে পুঁজ আছে, এ আছে, সেই সবগুলো অবহেলা করাটাও ঠিক নয়। তৃতীয়ত হচ্ছে যে শিশুদের ক্ষেত্রে তাদের তো পুরো জীবনটা পড়ে আছে, তাদের সুযোগ দিন। এবং এখন এত ভালো ব্যবস্থা হয়েছে যে গভর্নমেন্টের থেকে যদি যাদের ধরুন ককলিয়ার ইমপ্লান্ট করার ক্ষমতা নেই, মানে এত মানে খরচার জন্যে, তাদের গভর্নমেন্ট থেকে বিরাট সুযোগ সুবিধা দেওয়া হয়। এবং অ্যাডিপ প্রোগ্রাম বলে আমাদের হসপিটাল তার মধ্যে একটা পার্ট, এবং এটা মানে আমি নিওটিয়াকে বলবো যে নিওটিয়া এটা একটা বিরাট বড় পদক্ষেপ রেখেছে। এক্ষেত্রে কি করা হয় যে যে বাচ্চারা লো সোশিও ইকোনমিক গ্রুপ, তাদের মাসিক আয় বোধ হয় 15,000-এর কম, সেই বাচ্চাদের যদি তাদের আর কোনো ডেফিসিট না থাকে এবং তাদের যদি হিয়ারিং লস থাকে, তাদের যদি ভেতরে ককলিয়া তৈরি থাকে এবং তাদের মধ্যে যদি নার্ভ ঢুকছে দেখা যায়, তাহলে আমরা সেই বাচ্চাদের জন্যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে অ্যাপিল করতে পারি। একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে যেটা দিয়ে সমস্ত ডকুমেন্টস আপলোড করে, পেশেন্টই আপলোড করে, আমরা তাদের সাহায্য করি। এবং যদি ওরা বোঝে যে না, এই বাচ্চার ককলিয়ার ইমপ্লান্ট করে ওরাও যদি সম্মতি দেন, তাহলে ওরা যেটা 6.5 লাখ টাকার মেশিন, সেটা ফ্রি দেয়। অপারেশনের খরচা দেয়, অপারেশনের পরে অডিটরি ভার্বাল থেরাপি, যেটা ভীষণ ভালো। মানে আপনি একটা যন্ত্র লাগালেন, তারপরে তার ব্যবহার কিভাবে করতে হয় যদি না জানেন তা তো হবে না, এবং সেটার জন্য ট্রেনিং লাগে। এবং সেটা যদি ফ্যামিলি থেকে ঠিকভাবে চালিয়ে যায়, এই বাচ্চাদের প্রচুর পরিবর্তন হয়। এ নিয়ে আমরা আগেও অনেক প্রোগ্রাম করেছি, পরেও করতে পারি, যে কিভাবে আমরা দেখাতে পারি আপনাদের ভিডিও এভিডেন্স যে কীরকম বাচ্চাগুলো একদম বধির অবস্থা থেকে আবার আমাদের সোনার দুনিয়া ফিরে আসছে। তো এই অ্যাডিপ প্রোগ্রাম সম্বন্ধেও লোকের সচেতনতা নেই। আমার মনে হয় যত লোক সচেতন হবে না অ্যাডিপ প্রোগ্রামের সাথে, তারা এর সুবিধা নিতে পারবে। এবং নিওটিয়া হসপিটালের এই পরিষেবাটা আমাদের নর্থ বেঙ্গলে বোধহয় উই আর দি অনলি হসপিটাল যেখানে আমরা অ্যাডিপের প্রোগ্রাম চালাই। তো এটাই তথ্য দেয়া। আর লাস্ট হচ্ছে যে হিয়ারিং এর যদি ফিট করতে হয়, কোয়ালিফাইড অডিওলজিস্টকে দিয়ে টেস্ট করিয়ে কোয়ালিফাইড অডিওলজিস্টের মাধ্যমেই ফিটিং করা। ওই চশমার দোকানের চশমা কিনলে লাগিয়ে দিলে দেখলাম টাইপের নয়, এটাতে আপনার মেশিনটাকে প্রপারলি দেখে ফিট করালে সেই মেশিন থেকে আপনি ম্যাক্সিমাম বেনিফিট পাবেন। আজ ওয়ার্ল্ড হিয়ারিং ডেতে আমরা রয়েছিলাম নিওটিয়া গেটওয়েলে এবং আমরা চিকিৎসকের সঙ্গে কথা বললাম, এবং তিনিও যেটা বলেন যে কানের যত্ন নিন, অবহেলা করবেন না, আর শিশুদের ক্ষেত্রে আরও অনেক বেশি যত্নবান হন। এবং সকলে সুস্থ থাকুন, সাবধানে থাকুন, এবং যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে তাহলে যে কোনো সমস্যার প্রথম ধাপই হচ্ছে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা। যদি এই ধরনের কোনো রকম সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই সত্তর চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। আপনারা এবি বোসের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিওটিয়া গেটওয়েলে তিনি আছেন, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং এখানে আরও অনেক ফ্যাসিলিটি রয়েছে, সেগুলো আপনারা নিতে পারেন এবং চিকিৎসার জন্য আপনারা যোগাযোগ কিন্তু করতে পারেন নিওটিয়া গেটওয়েলে।